শীতল, ওরে শীতল, আরে কোথায় মরেছিস? তাড়াতাড়ি এখানে আয়। জি বুয়া, কি হয়েছে? এটা কি? এখনো পর্যন্ত তুই বাসন মাজার কাজ শেষ করিসনি কেন? আরে ঘরে কত কাজ পড়ে আছে, আর এই মহারানীটা আছে যে না বললে কোনো কাজই করে না। না বুয়া, আমি তো ঘর পরিষ্কার করছিলাম। ঘর পরিষ্কার করার পরই তো বাসন মাজতে যাচ্ছিলাম। আরে ঘর পরিষ্কার করতে কারো এত সময় লাগে? কিন্তু মা, এটা ঘর পরিষ্কার করছিল কোথায়? এটা তো বাইরে গলিতে কিছু মেয়েদের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। তাই ভাবছিলাম যে এত দেরি কেন হচ্ছে। না বুয়া, আমি তো ঘরই পরিষ্কার করছিলাম। বাইরে কিছু মেয়েরা রাস্তা জিজ্ঞেস করছিল, তাই আমি শুধু তাদের রাস্তা দেখিয়ে দিচ্ছিলাম। সত্যি বলছি, আমার বিশ্বাস করুন। তোর ওপর আর বিশ্বাস? রাস্তার কোনো মানুষকেও আমি বিশ্বাস করতে পারি, কিন্তু তোকে নয়। এবার এসব বাদ দে আর তাড়াতাড়ি এই বাসনগুলো মাজ। ঘরে আরও অনেক কাজ পড়ে আছে, বুঝলি? আরে কি হলো? কেন সকাল সকাল এত চিৎকার চেঁচেমেচি করছো? আরে চিৎকার না করলে কি করব? এই মেয়েটাকে দেখুন, একটা কাজ ঠিকমতো করতে পারে না, আর কোনো কাজ বললে দিন রাত লেগে থাকে। ঘরে এত কাজ পড়ে আছে, আর এটা এখনো একটা কাজই ঠিকমতো করতে পারেনি। এভাবে তো সারা জীবন কেটে যাবে, কিন্তু এর কাজ কোনোদিন শেষ হবে না। আরে এটা তো একেবারেই দুর্বল। এখন করবই বা কি? তুমি এটাকে ছাড়ো, আর আমি যে সুখবর এনেছি সেটা মন দিয়ে শোনো। সুখবর? কি সুখবর বাবা? আরে এমন সুখবর এনেছি যা শুনলে তোরও মন খুশিতে ভরে যাবে। এমন কি সুখবর বাবা? তাড়াতাড়ি বলুন, আর আমার একদমই ধৈর্য থাকছে না। সুখবর হলো, তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধ? কেমন সম্বন্ধ? আরে খুবই ধনী সম্বন্ধ। এই রাজ্যের সবচেয়ে বড় সেটের ছেলের সম্বন্ধ এসেছে, যাদের বাড়ি দেখলে তুমি তাকিয়ে থাকবেই। খুবই সুন্দর বাড়ি তাদের। আর কাল আমাদের দুজনকে তারা বাড়িতে ডেকেছে, তুমিও যাবে দেখে আসতে। এমন সম্বন্ধ খুব ভাগ্যবানদেরই মেলে। আর দেখো, আমাদের কপালে এমন সুযোগ এসেছে। আরে বাহ, আপনি কি সত্যি বলছেন? আজ তো আপনি আমার মনটাই খুশি করে দিলেন। আমি কাল অবশ্যই যাব। কঙ্গনা, তুইও এখন খুশি হয়ে যা। খুব শিগগিরই তোর বিয়ে একটা বড় বাড়িতে হতে যাচ্ছে। এখন তুই রানীর মতো জীবন কাটাবি, আরামে আর সুখে ভরা জীবন। হ্যাঁ মা, ঠিক বলেছ। পরের দিন কঙ্গনা বাড়িতে একা থাকে, আর সবাই ছেলেটাকে দেখতে ছেলের বাড়ি যায়। আরে আসুন আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। এখানে আসতে কোনো সমস্যা বা অসুবিধা হলো না তো? তারপর সবাই সম্বন্ধ নিয়ে কথা বলতে থাকে এবং সম্বন্ধ ঠিকও করে ফেলে। তারপর তারা বাইরে বের হয়। মা, এদের বাড়ি তো সত্যিই কত বড় এবং কত সুন্দর। সত্যিই কি আমার বিয়ে এদের সঙ্গে হতে চলেছে? আর নয় তো কি? তুমি কি ভেবেছ তোমার বিয়ে কোনো সাধারণ ছেলের সঙ্গে করে দেব? হ্যাঁ, আমাদের এই সম্বন্ধটা খুব ভালো লেগেছে। ওদের বাড়িটা কতই না বড় আর দামি। এত ধনী লোক, এর চেয়ে ভালো সম্বন্ধ তো আর পাওয়া সম্ভবই না। হ্যাঁ ঠিক বলছো, তাই তো আমি অনেক আগেই এই সম্বন্ধের জন্য রাজি হয়ে গেছিলাম। আজ শুধু বাড়ি দেখতে এসেছি। তারপর রূপসার নজর পড়ে নদীর ওপারে থাকা একটি গরিব ছেলের ওপর, যে তার ঘরের সামনে বসে কাজ করছিল। মা, দেখো তো সামনে, একদিকে এত বড় বাড়ি, আর অন্যদিকে ওই নদীর ওপারে ওই গরিবের ঝুপড়ি, যেখানে সেই দরিদ্র ছেলে থাকে। ওকে দেখলেই আমার ঘেন্না লাগছে, কিন্তু কি করব? মনে হচ্ছে বিয়ের পর রোজ ওই গরিবের মুখ দেখেই দিন কাটাতে হবে। আরে ছেড়ে দে মা, তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। সে তো নদীর ওপারে থাকে, তাকে দেখে মন খারাপ করিস না। আস, এখন বাড়ি চল। হঠাৎ সেই গরিব ছেলেটাকে দেখে রূপসার মাথায় একটা চিন্তা আসে। মা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কেন না আমার সাথে সাথে শীতলের বিয়েও একসাথে করে দেওয়া হয়? তাতে আমাদের টাকাও বাঁচবে, আর তার জন্য আলাদা খরচও করতে হবে না। ভাবনা খারাপ নয় মা, কিন্তু এত তাড়াতাড়ি ওর জন্য ছেলে পাওয়া যাবে কোথায়? পাবো না মানে? পেয়ে গেছি মা, ওই দেখো সামনে। কে? ওই গরিব ছেঁড়া ফাটা ছেলে, যার অবস্থা এমনিতেই এত খারাপ, ওর কথা বলছিস?
হ্যাঁ মা, ওরই কথা বলছি। ভাবো তো, কত দিন ধরে আমরা শীতলকে আমাদের বাড়িতে রেখেছি। আমার তো মনে হয় না আর ওকে রাখার দরকার আছে। সে কোনো কাজেই আসে না, বরং ওর বিয়ে ওই ছেলেটার সাথে করিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিলেই ভালো। ভাবনাটা খুবই ভালো। কি বলেন আপনি? শীতলের বিয়ে এই ছেলেটার সাথে করে দিই? আরে তুমি তো ওর বুয়া, তোমার যদি আপত্তি না থাকে আমার কি আপত্তি থাকতে পারে? ঠিক আছে, তাহলে এখনই ওর সাথে কথা বলে আসছি। যদি সে রাজি হয়ে যায় তাহলে দুজনের বিয়ে একদিনই করিয়ে দেব। তারপর তারা সেই গরিব ছেলের কাছে চলে আসে। আরে ও ছেলে, এখানে বসে কি করছিস তুই? আমি তো এখানে বসে এভাবে পাথর দিয়ে মূর্তি বানানোর চেষ্টা করছি। এতে আমার একা লাগে না, আর এটা করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই একা, তাই তো এসব করছিস। কিন্তু এখন থেকে তোর আর কখনো একা লাগবে না। আরে আপনি কি বলতে চাইছেন? আমি কিছুই বুঝলাম না। ঠিক আছে, আমি সরাসরি কথায় আসছি। তোকে তো বিয়ে করতে হবে। আমার বাড়িতে এক মেয়ে আছে, কাজের মেয়ে, সেও অবিবাহিতা, তোর মতোই একা। যদি তুই চাস তবে আমি তোদের বিয়ে করিয়ে দিতে পারি। এতে তোর আর একা লাগবে না, আর তোরও একটা পরিবার হবে যার সঙ্গে তুই সময় কাটাতে পারবি। কি সত্যি বলছেন? যদি ওই মেয়েকার কোনো আপত্তি না হয় তবে আমারও কোনো আপত্তি নেই। আমি তো বিয়ের জন্য পুরো প্রস্তুত। এই তো কথা। ঠিক আছে, কাল দেখা হবে, তারপর বিয়ের দিন ঠিক করব। তারপর সবাই বাড়ি ফিরে যায় এবং শীতলের সাথে বিয়ের কথা বলে। বলো তো, আমার এই সিদ্ধান্তে তোর কোনো আপত্তি তো নেই? না বুয়া, আপনি তো আমার নিজের বুয়া, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। আপনার সিদ্ধান্তে আমি না বলতে পারি কিভাবে? আপনি যদি আমার জন্য কাউকে ঠিক করে থাকেন তবে তিনি অবশ্যই ভালো হবেন। আমি আনন্দের সাথেই সেই ছেলেটাকে বিয়ে করতে রাজি, যাকে আপনি বলবেন। পরের দিন ভোরেই রেখা শীতলকে নিয়ে সেই গরিব ছেলেটির কাছে যায় এবং সব কথা ঠিক করে। এরপর দুই বোনের বিয়ে একই দিনে হয়ে যায়। রূপসার বিয়ে হয় বড় অভিজাত বাড়িতে, সেই ধনী ছেলের সাথে। আর শীতলের বিয়ে হয় নদীর ওপারে সেই কুঁড়ে ঘরে থাকা গরিব ছেলের সাথে। মাফ করো, এই বাড়িটা হয়তো খুবই ছোট। তোমার কষ্ট হচ্ছে নিশ্চয়ই। আপনি এমন কথা বলবেন না। এই বাড়ি ছোট হলেও দুজন মানুষের থাকার জন্য যথেষ্ট। হ্যাঁ, কিন্তু তুমি যে বাড়িতে কাজ করতে সেটা তো অনেক বড় ছিল। তুমি সেখান থেকে এসেছো, তাই ভেবেছিলাম তোমার কোনো কষ্ট না হয়, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কাজ করতাম? এটা আপনি কি বলছেন? আমি তো আগে কোথাও কাজ করিনি। আমার নিজের বাড়ি ছাড়া আমি আর কোথাও কোনোদিন কাজ করিনি। আপনাকে এটা কে বলেছে? আমাকে তো সেই মহিলাই বলেছিল যিনি আমাদের বিয়ে করালেন। তিনিই বলেছিলেন যে তিনি তার কাজের মেয়ের বিয়ে আমার সাথে করাতে চান। তুমি যদি তাদের বাড়িতে কাজ না করতে তাহলে তিনি এমন কথা বললেন কেন? হয়তো এজন্য যে তিনি আমাকে পছন্দ করতেন না। আসল কথা, তিনি আমার নিজের বুয়া। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তিনি আমাকে মানুষ করেছেন, কিন্তু আমি কখনো তার ভালোবাসা পাইনি। পেয়েছি শুধু ঘৃণা, অপমান, আর কিছুই না। আচ্ছা, তাই তাই তো ভাবছিলাম তিনি কোনো কাজের মেয়ের জন্য এভাবে সম্বন্ধ আনবেন কেন। শুনে খুব কষ্ট পেলাম যে তুমি এতদিন কোনো আপনজনের ভালোবাসা পাওনি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি তোমার সবকিছু দেখব, তোমাকে কখনো একা মনে করতে দেব না। এখন আমি যাচ্ছি, কারণ এখন আমি আর একা নই, তুমি আছো আমার সাথে। তাই এখন আমাকে আরও পরিশ্রম করতে হবে, যাতে কিছু টাকা রোজগার করতে পারি এবং তোমার প্রতিটা ছোট ছোট চাহিদা পূরণ করতে পারি। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আসলে আমি একজন কাঠুরে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে সেগুলো বিক্রি করি, আর সেই টাকাতেই এই বাড়ি চলে। আমি প্রতিদিন কাজ করি না, কিন্তু এখন থেকে প্রতিদিন করব, শুধু তোমার জন্য। এরপর কেশব কাজ করতে বেরিয়ে যায়। কেশব প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যায় আর শীতল ঘরের কাজ সামলায়।
কেশব যত টাকা রোজগার করে তাই দিয়ে তাদের সংসার চলে। অন্যদিকে রূপসা সেই বড় ও আড়ম্বরপূর্ণ বাড়িতে বিলাস ব্যসনের জীবন কাটাচ্ছিল। কোনো কাজের চিন্তা নেই, কোনো ভাবনা নেই। বাহ, সত্যিই আমার তো ভাগ্যই খুলে গেছে। ভাবিনি এত ধনী বাড়িতে আমার বিয়ে হবে। আর ওদিকে আমার বেচারা বোন শীতল, ওর অবস্থা তো এখন খুবই খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। আমাদের বাড়িতে তাও ভালোই থাকতো। এখন কে জানে সেই গরিব ছেঁড়া কাপড় পরা ছেলেটার সঙ্গে কিভাবে দিন কাটাচ্ছে। আমার মনে হয় আমাকে একবার তার বাড়ি গিয়ে দেখা উচিত। দেখি তো কত কষ্টে আছে, এর সাথে সাথে তাকে একটু খোঁচাও মারা যাবে। এরপর রূপসা নদী পার হয়ে শীতলের বাড়িতে যায়। আরে, আপনি এখানে? যতদূর জানি আপনি নিশ্চয়ই শীতলের বুয়ার মেয়ে। ঠিকই ধরেছ। শীতল কোথায়? কোথাও দেখছি না যে। সে ভিতরে রান্না করছে। তারপর শীতল বাইরে বের হয়ে আসে। আরে রূপসা, তুমি এসো এসো, বসো, তোমার জন্য কিছু ভালো কিছু বানিয়ে আনি। দরকার নেই। তোমার কি মনে হয় আমি এই ঝুপড়িতে বানানো নোংরা খাবার খাবো, তাও আবার নিচে বসে? আমি তো শুধু তোমার অবস্থা দেখতে এসেছি, আর কিছু না। তুমি এসব কি বলছো রূপসা? আমি একদম সত্য বলছি। তোমাকে দেখে মনে হচ্ছে সত্যি তোমার অবস্থা খুবই করুণ। তা বাদ দাও, আমার স্বামী বিয়ের দ্বিতীয় দিনেই আমাকে দামি সোনার হার উপহার দিয়েছে। বলো তো, তোমার স্বামী বিয়ের এতদিনে তোমাকে একটা উপহারও দিয়েছে? না, কিন্তু আমার এর প্রয়োজনও মেয়ে। ভালো কথা, কারণ চাইলে ও তোমাকে কিছুই দিতে পারবে না। এর অবস্থা তো দেখো, এ তো নিজেই কোনোভাবে দিন কাটায়, তোমাকে কি দেবে? দেখো রূপসা, তুমি আমাকে যা বলতে চাও বলতে পারো, কিন্তু আমার স্বামীর দোষ আমার সামনে তুমি বলতে পারবে না। ভালো লাগলো তুমি এখানে এলে। এখন তোমার যা বলার ছিল বলেছ, এখন তুমি এখান থেকে যেতে পারো। বিয়ে হয়নি ঠিক মতো, আর রানীর মতো আচরণ তো দেখো। বিয়ের আগে ঠিক জায়গায় ছিলে, আর বিয়ে হতেই নিজের আসল জায়গা ভুলে গেলে। থাক, আমার কি, আমার যা দেখার ছিল দেখে ফেলেছি, এখন আমি চলে যাচ্ছি। এরপর রূপসা সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিন জি, আমার কারণে আপনাকে এত কিছু শুনতে হলো। আরে কোনো ব্যাপার না, এখানে তোমার কোনো দোষ নেই। আচ্ছা, এখন আমি চলি, কাজে যেতে বেশ দেরি হয়ে যাচ্ছে। এরপর কেশব কাজে চলে যায়। শীতলের বোন ঠিকই বলেছে, বিয়ের এতদিন হয়ে গেছে কিন্তু এখনও আমি শীতলকে কোনো উপহার দিতে পারিনি। ওকে একটা না একটা উপহার দেওয়া দরকার, কিন্তু বুঝতে পারছি না কি দেব। হ্যাঁ, ঠিক আছে, আমি নিজের হাতে বানানো একটি মূর্তি ওকে উপহার দেব। ও সেটি দেখে খুব খুশি হবে, পুরো বিশ্বাস আছে আমার। হ্যাঁ, সেটাই করি। এরপর কেশব কাঠ কাটা বন্ধ করে ছেনি নিয়ে পাথর দিয়ে তার স্ত্রী শীতলের হুবহু একটি মূর্তি বানাতে শুরু করে। দুদিন পর সেই মূর্তিটা তৈরি হয়ে যায়। এ কি জি, আমি দেখছি দুদিন ধরে আপনি জঙ্গলে যাচ্ছেন ঠিকই, কিন্তু কাঠ কেটে আনছেন না। তাহলে জঙ্গলে যান কেন? কোথাও এমন তো নয় যে এখন আর আপনার কাঠ বিক্রি হচ্ছে না, আর এখন আর কাজও পাচ্ছেন না। তাহলে আপনি শুধু আমাকে চিন্তা না করানোর জন্যই জঙ্গলে যাচ্ছিলেন? আরে না না শীতল, এমন কিছু নয়। আমি জঙ্গলে যেতাম তোমার জন্য একটা সুন্দর উপহার বানানোর জন্য। আর দেখো, 2 দিনের পরিশ্রমের পর আমি তোমার জন্য একটা দারুণ উপহার তৈরি করেছি। কি বলো? উপহার? কি ধরনের উপহার দেখি তো? হ্যাঁ, আমি এখনই সেটা তোমার সামনে নিয়ে আসছি। এরপর কেশব শীতলের মূর্তিটি তার সামনে নিয়ে আসে। মূর্তিটা দেখে শীতল অবাক হয়ে যায় আর চোখ সরাতে পারে না। আরে বাহ, কি সুন্দর একটা মূর্তি! আর এটা তো হুবহু আমার মতোই দেখাচ্ছে। এর আগে এত সুন্দর মূর্তি আমি কখনো দেখিনি। সত্যি করে বলুন তো, এটা কি আপনি নিজেই বানিয়েছেন? আমার ভালো লাগছে যে তোমার আমার বানানো মূর্তি এত পছন্দ হয়েছে। হ্যাঁ, এই মূর্তিটা আমি নিজেই বানিয়েছি। ছোটবেলায় আমার দাদু আমাকে মূর্তি বানাতে শিখিয়েছিলেন, আর তখন থেকেই আমি মাঝে মাঝে সময় পেলেই মূর্তি বানিয়ে থাকতাম।
এই চর্চার কারণে আমার কাজের দক্ষতাও বেড়ে গেছে, আর এখন আমি আগের চেয়ে আরও সুন্দর মূর্তি বানাতে পারি। কেশবের কথা শুনে শীতলের মাথায় একটা বুদ্ধি আসে। আমার তো জানা ছিল না যে আপনি এত ভালো শিল্পী। আমার একদমই বুঝে আসছে না আপনার ভেতর এত ভালো প্রতিভা থাকা সত্ত্বেও আপনি এখনো কাঠ কেটে জীবিকা নির্বাহ করেন কেন? তাহলে আমি আর করব কি? কাঠ কাটা ছাড়া তো আমার আর কোনো কাজ জানা নেই। আর এই মূর্তি বানিয়ে টাকা আয় করে কে? এই তো আপনার ভাবনাটাই ভুল। এই রকম চিন্তার কারণেই আপনার ভেতর এত ভালো প্রতিভা থাকা সত্ত্বেও আপনি এখনো এত গরিব আর এত অল্প টাকায় দিন কাটান। তোমার হয়তো জানা নেই, কিন্তু এই কাজ করে মানুষ কত টাকা উপার্জন করে সেটা তো দেখলে চোখ খুলে যাবে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একবার বাজারে যাও, সেখানে অনেক শিল্পী আছে। কেউ ছবি আঁকারে, কেউ মূর্তি বানায়, কেউ খেলনা তৈরি করে। তোমার কুশলতা দেখে আমি নিশ্চিত তুমি এই প্রতিভায় ভালো টাকা উপার্জন করতে পারবে। সত্যি বলছো? এ কথা বিশ্বাস করতে পারছি না। আমি তো এ পর্যন্ত মজা করে সময় কাটানোর জন্যই মূর্তি বানাই। এতদিন ধরে মূর্তি বানিয়ে কিভাবে টাকা হবে সেটা ভাবিনি। যে প্রতিভা দিয়ে তুমি সময় কাটাও সেটিকেই কাজে লাগালে তুমি রোজগার করতে পারো। শীতলের পরামর্শ মেনে কেশব ৩-৪ দিন ধরে ধারাবাহিকভাবে মূর্তি বানায়। পরে সে সেই মূর্তিগুলো নিয়ে বাজারে যায়। বাজারে পৌঁছে কিছু মানুষ কেশবের মূর্তিগুলো ঘনিষ্ঠভাবে দেখে। সবাই মুগ্ধ হয়ে তার কাছে আসে। আরে বাহ, এত সুন্দর মূর্তি! এগুলো কি তুমিই বানিয়েছ? হ্যাঁ মহাশয়, এগুলো আমি করেছি। আমি আপনারও হুবহু মূর্তি বানিয়ে দিতে পারি। সত্যিই কি? আমি বিশ্বাস করতে পারছি না যে কেউ পাথর দিয়েই মানুষের হুবহু মূর্তি বানাতে পারে। যদি তুমি বলো, আমি প্রমাণ করে দেখিয়ে দেব। তাছাড়া তুমি একটা মূর্তির দাম কত নেবে? আমি তো এটি মাত্রই শুরু করেছি, তাই মূর্তির দাম সম্পর্কে কোনো ধারণাই নেই। তুমি যা দিবে আমি খুশি হয়ে নেব। ঠিক আছে, তাহলে তৈরি করো আমার হুবহু মূর্তি। যদি সেই মূর্তি আমার ভালো লাগে, আমি তোমাকে এত টাকা দিব যে তুমি অবশ্যই সন্তুষ্ট থাকবে। বলো তো, কখন আমাকে মূর্তি দিতে পারবে? হ্যাঁ মহাশয়, 2 দিন লাগবে মূর্তি বানাতে। ভালো, ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে আসব। আশা করি তখন তুমি মূর্তি তৈরি করে ফেলবে। তারপর কেশব বাজার শেষ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সে ঘরের এক কোণে বসে লোকটির মূর্তি তৈরি করতে শুরু করে। 2 দিন পরিশ্রম করার পর কেশব মূর্তিটি তৈরি করে ফেলে। তারপর সেই মূর্তিটি বাজারে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ওই লোকটি চলে আসে। কেমন আছো ভাই? যেমন বলেছিলাম, আমি 3 দিনের পর আসছি। দেখো, আমি চলে এসেছি। এখন বলো, তুমি কি আমার মূর্তি তৈরি করেছো এবং এনেছো? হ্যাঁ 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 মহাশয়, আপনার মূর্তি তৈরি হয়ে গেছে। দেখুন, এটাই মূর্তিটা। লোকটি কেশবের তৈরি মূর্তিটা দেখে বিস্মিত হয়ে যায়। চোখই সরাতে পারছে না। মূর্তিটা তার অত্যন্ত পছন্দ হয়। আরে বাহ, ছোটবেলার থেকেও ভালো মূর্তি বানিয়েছ। এর আগে কোনো পাথরের মূর্তি এত সুন্দর এবং হুবহু কেউ কখনো বানাতে দেখিনি। আজ আমি তোমার এই কুশলতা দেখে খুবই খুশি। আর এটা হলো তোমার অর্থ। আরে এটা কি? এটা তো অনেক বেশি। আমি কিভাবে এক মূর্তির জন্য এত টাকা নিতে পারি? না না, তুমি ভুল বোঝো। তুমি এখনো জানো না একজন শিল্পীর সত্যিকারের মূল্য কত। তার কুশলতা সবাই প্রশংসা করে, কারণ সে অসাধারণ কিছু তৈরি করে। তুমি আজ একদম সুন্দর মূর্তি তৈরি করেছ, তাই এই অর্থ মূর্তির কাছে কিছুই নয়। তুমি রাখো। হ্যাঁ, আর অন্যদের থেকে বেশি টাকা নিতে কখনো কমে কাজ করো না, না হলে তোমার শিল্পের কোনো মূল্য থাকবে না। তুমি শুধু একজন সাধারণ মূর্তিকারের মতো থেকে যাবে, আর তোমার জন্যে যেসব অন্যান্য শিল্পী আছে তাদেরকেও সমস্যায় ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার শিল্পের সঠিক মূল্য নেব এবং আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ মহাশয়। এরপর সেই ব্যক্তি চলে যায়, আর কেশবও সেই অর্থ দেখে খুব খুশি হয়। সে এই টাকা দিয়ে সে তার স্ত্রীর জন্য একটি সুন্দর শাড়ি কিনে আনে। কি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? মূর্তি বিক্রি হয়ে গেছে তো?
হ্যাঁ হ্যাঁ, শীতল বিক্রি হয়ে গেছে এবং অনেক অর্থও এসেছে। এটি সবই শুধুমাত্র তোমার কারণে সম্ভব হয়েছে। আমার তো কখনো জানা ছিল না যে এতে আমি এত অর্থ উপার্জন করতে পারবো। ওই ব্যক্তি এক মূর্তির জন্য এত বেশি অর্থ দিয়েছে, আর দেখো সেই অর্থ দিয়ে আমি তোমার জন্য একটি মূল্যবান রেশমের শাড়ি এনেছি। আশা করি এটি তোমার খুব ভালো লাগবে। ওহ, এই শাড়ি সত্যিই খুব সুন্দর। আপনি সত্যিই আমার জন্য এনেছেন। এটা শুনে আমি খুব খুশি, আর আরও বেশি খুশি এটা জানার পর যে আপনার মূর্তিগুলো বিক্রি হচ্ছে। এখন আপনি খুব দ্রুত ধনী হতে পারেন। এই ঝোপড়িতে থাকার আর কোনো প্রয়োজন নেই। তুমি ঠিক বলেছ শীতল, আর সব কৃতিত্ব শুধু তোমারই। এরপর কেশব তার কাজ চালিয়ে যায় এবং সবাইকে মূর্তি বানাতে থাকে। মূর্তিগুলো বানিয়ে পূর্বের মতোই সে বাজারে নিয়ে যায়, আর বাজারে তার মূর্তিগুলো সচরাচর সবাই অনেক পছন্দ করতে শুরু করে এবং সে মূর্তি বিক্রি করে ভালো পরিমাণ টাকা ইনকাম করে ফেলে। সেই টাকা দিয়ে সে একটি বড় বাড়ি কিনে ফেলে। ওগো, শুনছো? তুমি তো মোটামুটি অনেক টাকাই রোজগার করেছো, আর এত সুন্দর একটা বাড়িও কিনে নিয়েছো। এখন তো তোমাকে আর কাজ না করলেও চলবে। বাকি জীবনটা এই টাকাগুলো দিয়েই কাটিয়ে দেওয়া যাবে। আরে শীতল, তুমি এটাকে কাজ বলছো কেন? এটা আমার একটা শখ। আমি আমার মরার আগে পর্যন্ত এটা করে যাব। মূর্তি বানানো বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, সমস্যা নেই, তুমি তোমার শখ ছেড়ো না। তবে এগুলো বোঝাই করে বাজারে নিয়ে বিক্রি করার দরকার নেই। পাথরগুলো অনেক বেশি ওজন। এত পরিশ্রম করলে পরে তোমার শরীর দ্রুতই দুর্বল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এগুলো বানিয়ে বাড়িতেই রেখে দেব, আর বাজারে নিয়ে যাব না। এবার খুশি তো তুমি? হ্যাঁ, ঠিক আছে, মনে থাকে যেন। শীতলের এত সুন্দর বড় একটা বাড়ি কেনার কথাটা কঙ্গনার চাকরানী তাকে জানায়। তুমি কি বলছো? তুমি কি জানো যে ওই ছেলেটা কতটা গরিব আর ছেঁড়া কাপড় পরা? এমন গরিব কিভাবে এত অর্থ উপার্জন করতে পারে? আমি একদম ঠিক বলছি মালকিন। যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো, তাহলে তুমি নিজে গিয়ে দেখো। আমার তোর কথায় কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এটা তো অসম্ভব ব্যাপার। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবই না। আমি নিজে গিয়েই দেখব। আচ্ছা শীতল, শোনো, তোমাকে একটা কথা বলবো ভাবছি। তুমি আমার কথাটা শুনে কি বলো? আরে, এত চিন্তার কি আছে? কি বলবে বলে ফেলো। যেটাই বলো না কেন, আমি কিছুই বলবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেই ফেলি। আসলে এতদিন ধরে এক কাজ করতে করতে শরীরে কেমন যেন এক একঘেয়েমি চলে এসেছে। আমি একটু জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে নিয়ে আসি, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। এটা কি ধরনের কথা বললে? এখন তোমার কাঠ কাটতে হবে কেন? আমাদের কিসের অভাব পড়েছে যে তোমাকে কাঠ কাটতে হবে? ঘরে তো প্রচুর লাকড়ি আছে। শীতল, তোমাকে আগেই তো বলেছি একঘেয়েমি কাটানোর জন্য যাচ্ছি, কোনো অভাবের কারণে নয়। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার যেহেতু এতই শখ, তবে বেশি দেরি করো না, তাড়াতাড়ি আবার ফিরে এসো। এরপর কেশব তার কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায়। তারপর হঠাৎ তার হাত থেকে কুড়ুলটি চিটকে দূরে গিয়ে পড়ে। আরে, এই কুড়ালটি হাত থেকে ছুটে গেল। এতদিন ধরে কুড়াল দিয়ে কাঠ না কাটতে পেরে শরীরে জম ধরে গেছে। এখন আবার কুড়ালটি খুঁজে বের করতে হবে। কে জানি কোথায় পড়েছে। তার থেকে কিছুটা দূরেই একটি ডানাওয়ালা পরী ছিল। তার কুড়ালটি গিয়ে পরীর গায়ে লাগে। কি ব্যাপার? এগুলো আবার কি ধরনের ব্যবহার? জঙ্গলে আসতে না আসতেই আমার উপর অত্যাচার শুরু হয়ে গেল। গিয়ে দেখি তো কার সিনার ভিতর এত বড় কলিজা হয়ে গেছে যে আমাকে কুড়াল ছুঁড়ে মারে। পরী গিয়ে কেশবকে দেখতে পায়, আর সে অনেক বেশি রেগে যায়। রেগে গিয়ে সে মন্ত্র বলে কেশবকে আটকে ফেলে। আরে পরী,
কি ব্যাপার, তুমি আমাকে বন্দি কেন করেছ? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার অপরাধটা কি? জঙ্গলে আসা নিয়ে কোনো সমস্যা থাকলে আমি আর জঙ্গলে আসব না, আমাকে ছেড়ে দাও। তোর জঙ্গলে আসা নিয়ে আমার সমস্যা হবে কেন? তুই তো অনেক বড় অপরাধ করেছিস। তুই আমার ওপর একটি বাড়ি কুড়াল ছুঁড়ে মেরেছিস। আজকে তো তোর কপালে দুঃখ আছে। ও, কুড়ালটা গিয়ে তোমার উপরে পড়েছে, এটার জন্য আমি খুবই দুঃখিত। বিশ্বাস করো, আমি এটা ইচ্ছে করে করিনি, এটা ভুলে হয়ে গেছে। তোর এটা ভুলে হয়েছে নাকি ইচ্ছে করে করেছিস সেটা দেখার বিষয় না। আমি তো ব্যথা পেয়েছি, এটার শাস্তি তো তোকে পেতেই হবে। দয়া করে আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার জন্য আমার স্ত্রী অপেক্ষা করছে। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার স্ত্রীর কি হবে একটু ভাবো তো। তুই তো তোর স্ত্রীর কথা বলে আমাকে ইমোশনাল করে দিলি। আচ্ছা, তোকে ছেড়ে দেব, তুই একটা কবিতা শোনা আমাকে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, আমি হলাম গরিব আর বড় লোক আমার বউ। এরে, তোর কবিতাটা তো মনে হয় ভুল হইছে। যা, কবিতা বলতে হবে না, তুই একটু নেচে দেখা, তাহলে তোকে ছেড়ে দিব। বিশ্বাস করো, আমি নাচতে পারি না। জীবনে কখনোই আমি নাচাগানা করিনি। এরে, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুই পারিসটা কি? হ্যাঁ, জীবনে কি এই কুড়াল দিয়ে কাঠ কাটা ছাড়া আর কিছু শিখোছ নাই? হ্যাঁ, আমি আর একটা কাজ পারি। পাথর দিয়ে কারো চেহারার হুবহু মূর্তি তৈরি করতে পারি। তুমি চাইলে তোমার চেহারার মূর্তি তৈরি করে দিব। বলিস কি রে, সত্যি নাকি? তাহলে তো বেশ ভালোই। তাহলে তুই একটা কাজ কর, আমার মূর্তি তৈরি করে দে। কতক্ষণ সময় লাগবে? আমাকে 2 দিন সময় দিতে হবে, তারপর তৃতীয় দিন আমি তোমার মূর্তি এখানে নিয়ে আসব। আচ্ছা, ঠিক আছে, যা, তোকে 2 দিন সময় দিলাম। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখ, যদি কোনো চালাকি করার চেষ্টা করেছো তাহলে তোর বাড়িতে গিয়ে তোর পুরো গোষ্ঠী উদ্ধার করে দিব। না, আমি একদমই কোনো চালাকি করব না। সময় মতো আবার তোমার মূর্তি নিয়ে এখানে হাজির হব। তারপর পরীর থেকে মুক্তি পেয়ে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে কেশব একটু মনমরা হয়ে ঘরের সামনে বসে থাকে। কি ব্যাপার বলো তো? জঙ্গল থেকে আসার পর দেখতেছি তোমার মনটা খারাপ খারাপ লাগছে। না গিন্নি, তেমন কোনো ব্যাপার না, এমনি মন খারাপ। দেখো, আমি তোমার স্ত্রী, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। নিশ্চয় কিছু না কিছু হয়েছে, না হলে তোমার মন খারাপ করার কথা না। আমি তোমার জীবন সঙ্গী, আমাদের সকল সমস্যা আমরা একসাথে মোকাবেলা করব। আসলে আজকে যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম তখন আমার কুড়ালটি গিয়ে একটি ডানাওয়ালা পরীর গায়ে পড়ে। তারপর সে আমাকে বন্দি করে ফেলে। তারপর আমি যখন বললাম আমি পাথর দিয়ে হুবহু কারো চেহারার মূর্তি বানাতে পারি, তখন আমাকে এই শর্তে মুক্তি দিল যে তার নিজের একটি মূর্তি বানাতে হবে। তাহলে আর সমস্যা কি? মূর্তিই তো বানাতে বলেছে। এটা তো তোমার বাঁ হাতের খেল। তোমার হাতের খেলা দেখিয়ে দাও, বেশি চাপ নিও না, শুরু করে দাও, দেখবে হয়ে যাবে, তুমি পারবে। তারপর কেশব গিয়ে মূর্তি বানানো শুরু করে। 2 দিন পর তাদের মূর্তি বানানো কমপ্লিট হয়ে যায়। দেখো তো শীতল মূর্তিটি কেমন হয়েছে? পরী কি এটা পছন্দ করবে? আরে বলছো কি, পছন্দ করবে না কেন? এটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেখবে, পরী এটার উপর থেকে নজরই সরাতে পারবে না। এখন তুমি এটা নিয়ে যাও, গিয়ে পরীকে দিয়ে আসো। তারপর কেশব মূর্তিটি নিয়ে জঙ্গলে চলে যায়। দেখা যায় পরীর সত্যি সত্যিই মূর্তিটি অনেক পছন্দ হয়ে যায়। তার চোখ আটকে যায়, সে যেন বিশ্বাস করতে পারছে না, একদম হুবহু কিভাবে সম্ভব। সত্যি সত্যি কি এটা তুমি তৈরি করেছ, নাকি তোমার কোনো জাদুর শক্তি আছে? এটা তো পুরো অসম্ভব ব্যাপার। হে পরী, এটা আমিই তৈরি করেছি। আমি ছোটবেলা থেকেই শখের বশে প্রতিনিয়ত এটা তৈরি করে আসছি, তাই একদম নিখুঁতভাবে তৈরি করতে পারি। এটা কি আপনার পছন্দ হয়েছে? আরে শুধু কি পছন্দ, এর থেকে বেশি কিছু হয়েছে। আমার তো ইচ্ছে করছে তোমাকে অনেক ধনরত্ন উপহার দেই, কিন্তু এই মুহূর্তে আমি সরাসরি তোমাকে কিছু দিতে পারবো না। তবে তোমাকে একবারে খালি হাতে ফেরাবো না। তুমি এখন বাড়িতে চলে যাও, তোমাদের রাজ্যের রাজা তোমাকে ডেকে নিয়ে প্রচুর ধনরত্ন উপহার দিবে।
এরপর সে বাড়িতে চলে যায়। অন্যদিকে রাজা রামচন্দ্রের মেয়ের ২০তম জন্মদিন আসছে ২ দিন পর। মন্ত্রী মশাই, আর মাত্র ২ দিন পর আমার একমাত্র কন্যার ২০তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তাকে কি উপহার দেওয়া যায় বলো তো? মহারাজ, আপনি হলেন এই রাজ্যের রাজা। আপনি চাইলে সব কিছুই দিতে পারেন। অনেক দামি একটা উপহার দিন, যেটা কেনার সামর্থ্য কোনো সাধারণ মানুষের নেই, যেমন হীরের নেকলেস। না মন্ত্রী মশাই, এমন কিছু না। এমন কিছু দিতে চাচ্ছি যেটা ইউনিক হবে আর যেটা দেখে রাজকন্যা অনেক খুশি হয়ে যাবে। মাথায় জোর খাটাও, দেখো এমন কিছু মনে আসে কি না। মহারাজ, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। আমাদের রাজ্যে একটি ছেলে আছে কেশব। সে পাথর দিয়ে যে কারো হুবহু মূর্তি তৈরি করতে পারে। যদি সে রাজকন্যার মূর্তি তৈরি করে দেয়, সেটা দেখে রাজকন্যা অনেক খুশি হবে। তাহলে আর দেরি কেন? এক্ষুনি যাও ওর বাড়িতে আর ওকে রাজ দরবারে নিয়ে আসো। তারপর মন্ত্রী কেশবকে আনতে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে, এটি কি কেশবের সেই বাড়ি যিনি মানুষের হুবহু মূর্তি বানান? হ্যাঁ, ঠিক তাই। কি হয়েছে? আমার স্বামীর কোনো ভুল হয়েছে কি? না না, আপনি ভুল বুঝেছেন। তার কোনো ভুল হয়নি। তাকে তো মহারাজের সঙ্গে দেখা করাতে এসেছেন। ওরাও একটি মূর্তি বানাতে চাচ্ছেন, তাই আমি কেশবকে নিতে এসেছি। আপনি কি তাকে ডাকতে পারেন? হ্যাঁ, অবশ্যই, কেন নয়, উনি ঘরেই আছেন। এরপর শীতল কেশবকে ডেকে আনে এবং কেশব মন্ত্রীর সঙ্গে রাজপ্রাসাদে মহারাজের কাছে যায়। প্রণাম মহারাজ। আপনি কি সেই বিখ্যাত মূর্তিকর্তা, যার মূর্তিগুলো আজকাল পুরো রাজ্যে প্রসিদ্ধ? হ্যাঁ মহারাজ, আমি সেই। আমার নাম কেশব এবং আমি সবার হুবহু মূর্তি বানাতে পারি। যদি তাই হয় তাহলে ঠিক আছে। তোমাকে আমার জন্য একটি মূর্তি বানাতে হবে, আমার প্রিয় কন্যার জন্য। তার জন্মদিন খুব কাছে। আজ থেকে ঠিক 2 দিন পর তার জন্মদিন। তুমি কি ততদিনে তার জন্য একটি সুন্দর মূর্তি তৈরি করতে পারবে? নিশ্চয়ই মহারাজ, কেন নয়। ঠিক আছে, তাহলে আজ থেকে 2 দিন পর আমার কন্যার মূর্তি বানিয়ে এখানে নিয়ে আসবে। যদি মূর্তিটা আমার কন্যার পছন্দ হয়, তুমি অতি ধনী হয়ে যাবে, কারণ আমি তোমাকে এত ধন দেব যতটা তুমি কখনো তোমার জীবনে দেখোনি। বুঝেছ তো? এখন যেতে পারো। আর হ্যাঁ, মন্ত্রীজি তোমাকে রাজকুমারীর ছবি দিয়ে দেবেন। সেই দেখে তুমি মূর্তিটি বানাতে পারবে। ধন্যবাদ মহারাজ, আমাকে এত যোগ্য মনে করার জন্য। আমি আপনাকে নিরাশ করব না। এখন আমি চললাম মহারাজ। এরপর কেশব বাড়িতে ফিরে আসে। শীতল, শুনছ? মহারাজ তো আমাকে তার মেয়ের হুবহু মূর্তি তৈরি করতে বলেছেন। আর যদি মূর্তিটা রাজকন্যার পছন্দ হয়ে যায়, তাহলে আমাকে প্রচুর পরিমাণে ধনরত্ন দেওয়ার কথাও বলেছেন। বাহ, ভালোই তো। তাহলে আর বসে আছো কেন? কাজ শুরু করে দাও। শুনেছি আর মাত্র 2 দিন পর রাজকন্যার জন্মদিন। কঙ্গনা বাড়ির বাইরে দাঁড়িয়ে এগুলো শুনছে। আহা, তাই কি ব্যাপার! আমি এটা কখনোই হতে দেব না। আমি কখনোই সহ্য করতে পারবো না যে এই মেয়েটি আমার থেকেও ধনী হয়ে উঠবে এবং সেই গরিব ছেলেটার মতো দেখতে লোকজনই এদিকে অনেক ধনী হয়ে যাবে। তাই আমার কিছু না কিছু তো করতেই হবে। এরপর কেশব মনোযোগ দিয়ে রাজকুমারীর মূর্তির কাজ শুরু করে, খুব যত্ন করে এবং সুন্দরভাবে। অপরদিকে কঙ্গনা ভাবছে এমন কি করা যায় যেন কেশবকে ধনী হওয়া থেকে বাধা দেয়া যায়। মালকিন, আপনি এত চিন্তা করছেন কেন? ও 2 দিন পর যখন মূর্তিটি তৈরি করবে, তখন আপনি লুকিয়ে গিয়ে মূর্তিটি ভেঙে দিবেন। এতে করে সে তো পুরস্কার পাবে না, উল্টো রাজকন্যার জন্মদিনে তার মূর্তি বানিয়ে দিতে না পারায় রাজা তাকে শাস্তি দিবে। আরে বাহ, বেশ ভালো বুদ্ধি তো। আমি তো টেনশনের ঠেলায় এই সাধারণ ব্যাপারটাও চিন্তা করে দেখিনি। তারপর টানা 2 দিন পরিশ্রম করার পর রাজকন্যার মূর্তিটি তৈরি হয়ে যায়। যেদিন মূর্তিটা মহারাজের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল,
সেদিন ভোরে তাদের উঠে পড়ার আগেই কঙ্গনা তাদের বাড়িতে গিয়ে চেষবদ্ধে মূর্তিটা ফেলে ভেঙে দেয়। মূর্তিটা টুকরো হয়ে যায় আর কঙ্গনা সেখান থেকে চলে যায়। পরের দিকে তারা জেগে উঠে দ্রুত দেখে মূর্তিটা ভেঙে গেছে। দুইজনই খুবই বিভল হয়ে পড়ে। হায় রে ঈশ্বর, এটা কি হয়েছে? এই মূর্তি কিভাবে ভেঙে গেল? এখন কি হবে? মহারাজ তো তোমাকে কখনো ক্ষমা করবেন না। আজ তার কন্যার জন্মদিন, আর যদি আজ তুমি তাকে মূর্তি না দিতে পারো, তিনি খুব রেগে যাবেন এবং তোমাকে গম্ভীর শাস্তি দেবেন। আমরা কি করব আমি জানি না শীতল। আমারও কিছু বোঝে আসছে না। হায় ঈশ্বর, এখন কি হবে? এরপরে তারা চরমভাবে চিন্তিত হয় এবং তখন রাজপ্রাসাদে যাওয়ার সময় হয়ে আসে। ঠিক তখন কঙ্গনা সেখান দিয়ে যাচ্ছিল এবং জেনে জুলে ওদেরকে বলল, আমি শুনেছি রাজপ্রাসাদ থেকে তোমরা মূর্তি বানানোর কাজ পেয়েছ। কি হয়েছে? আজ তো মূর্তি মহারাজকে দেওয়া উচিত, তবু তোমরা দুজন বাইরে খালি হাতে দাঁড়িয়ে আছো। মূর্তি কোথায়? দেখা যাচ্ছে না কেন? মূর্তিটা কি কোথাও নষ্ট হয়ে গেছে? দেখো কঙ্গনা, মিথ্যে বলো না। আমি সব জানি, এগুলো তুমিই করেছ। তুমি কি সম্পর্কে কথা বলছো আমি জানি না, আর যদি করেও থাকি তুমি কি করতে পারবে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি মূর্তিটা ভেঙেছি? তুমি এটা ঠিক করনি কঙ্গনা। আমি তোমাকে এর জন্য কখনো ক্ষমা করব না। আমরা এখন কি করব জি? আর তুমি কিছু বললে না কেন? কেন তাকে এভাবে চলে যেতে দিলে? আমার একটা অন্য উপায় আছে। আমি নিশ্চিত মহারাজ এটা বুঝবে এবং আমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি চলছি, দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার কেশব, মূর্তিটি কোথায়? তুমি কি মূর্তি তৈরি করেছ? হ্যাঁ মহারাজ, মূর্তিটি আমি তৈরি করেছি। তাহলে কোথায় সেটা দেখাও, দেখতে পাচ্ছি না কেন? মহারাজ, আপনার কাছে হৃদয়পূর্বক ক্ষমা চাইছি। আমি আপনার কন্যার জন্য মূর্তি বানিয়েছিলাম, কিন্তু কোনো কারণে সেটি পড়ে ভেঙে গেছে, তাই আমি মূর্তি আনতে পারিনি। কি বলছো? পড়ে ভেঙে গেছে? কেশব, তুমি কি বুঝতে পারছো? তুমি কি বলছো? এর জন্য তোমার কত বড় শাস্তি হতে পারে, এটা তো তুমি জানো না? হ্যাঁ মহারাজ, আমি জানি, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কেননা আমি, আপনারা সবাই এবং রাজকুমারীর সামনে রাজকুমারীর হুবহু মূর্তি তৈরি করি। রাজকুমারীর সামনে এমন একটা উপহার তার জন্য যে কিছুকে ছাড়িয়ে যাবে। আমি নিশ্চিত এটা তাকে খুশি করবে। কিন্তু তুমি কি এত দ্রুত রাজকুমারীর মূর্তি বানাতে পারবে? তিনিও তো 2 দিন ধরে বসে থাকতে পারবে না। মহারাজ, আমি পাথরের বদলে মাটির মধ্যে মূর্তি বানাবো, তাই খুব অল্প সময়ে আমি রাজকুমারীর হুবহু মূর্তি তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে, আর কোনো উপায়ও নেই। তবে মনে রেখো, যদি আমার কন্যাকে এটা পছন্দ না হয় তাহলে শাস্তির জন্য প্রস্তুত থাকো, বুঝলে? এরপর রাজকুমারীকেও ডাকানো হয় এবং কেশব তার সামনে মাটির থেকে মূর্তি গড়তে থাকে। রাজকুমারীও ধৈর্য ধরে মূর্তি গড়া শেষ হওয়ার প্রতীক্ষা করে। মূর্তি তৈরি হয়ে যাওয়ার পর কেশব বলে, নিন রাজকুমারী, মূর্তি প্রস্তুত। বাহ, কত সুন্দর মূর্তি! আর বাবা, এই মূর্তি তো হুবহু আমার মতোই। আমি আগে কখনোই এত সুন্দর ও মর্মস্পর্শী কোনো উপহার পাইনি। আজ আমি অত্যন্ত খুশি। আমি এই মূর্তিটা সব সময় ধরে রাখব। তোমার এত ভালো লাগায় আমি আনন্দিত, আমার কন্যা। মহারাজও খুশি হয়ে কেশবকে দোয়া ধন্যবাদ জানায় এবং মান ক্ষমা করে দিয়ে তাকে টাকার ভরা একটি থলি পুরস্কার হিসাবে দেয়। কেশব ক্ষমা পায় এবং রাজ্য জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। দ্রুতই তিনি রাজ্যের অন্যতম ধনী ব্যক্তি হয়ে ওঠেন এবং শীতলের সঙ্গে সুখে শান্তি জীবন কাটাতে থাকে। কঙ্গনাও শেষমেশ তার পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে কঙ্গনার শীতলের প্রতি যে ঈর্ষা ও ঘৃণা ছিল তা ধীরে ধীরে মিটে যায়। সব ঠিক হয়ে যায়।